তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। স্টার কোডিং অর্থাৎ ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোল বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বৈভিত্তিক সাজেশনে আলোচনা করব। প্রথমতই ক্লাস 8-এর ভূগোল বইয়ের একদম লাস্টে 124 পেজ বের করো। সিলেবাস সংক্রান্ত ডিটেলস তথ্য কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু মন দিয়ে পড়বে। আর পরীক্ষায় কিন্তু তোমাকে একটা সেরা থেকে সেরা রেজাল্ট করতে হবে। তোমার উপর আমি একটা বেটার রেজাল্ট কিন্তু আশা করি। প্রথমত ক্লাস 8-এর ভূগোল বইয়ের 124 পেজ বের করো। দেখো সিলেবাসে তোমাদের রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, দ্বিতীয় ইউনিট টেস্টে মেঘ বৃষ্টি রয়েছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস অ্যানালাইসিস ভিডিও রয়েছে, অবশ্যই দেখো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট স্টার কোডিং নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 30 বের করো। চ্যাপ্টার 4 চাপ বলয় এবং বায়ুপ্রবাহ। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বাতাস অর্থাৎ বায়ু রয়েছে, যেগুলোকে আমরা কিন্তু বলি বায়ুমণ্ডল, তাই না? এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকাতে বায়ুর যে ভারী উপাদানগুলো সেগুলো সব থেকে বেশি থাকে, আর উপরের দিকে কিন্তু হালকা উপাদান থাকে। যেরকম যদি বাড়িতে ডাল রান্না হয়, দেখবে যে একদম গামলার নিচের দিকে ডালের যে ভারী অংশ অর্থাৎ ঘন অংশগুলো কিন্তু জমে থাকে, আর উপরের দিকে কিন্তু হালকা পাতলা অংশ অর্থাৎ জলীয় অংশগুলো কিন্তু থাকে। ঠিক একই রকম আমাদের বায়ুমণ্ডলের যে ভারী অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকাতে থাকে, আর উপরের দিকে কিন্তু সেগুলো হালকা হতে থাকে। তো দেখো, প্রথমত আমাদের বায়ুচাপ বলয় রয়েছে, এই সংখ্যাটা পড়বে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লিখো, বা নিরক্ষীয় বায়ুচাপ বলয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর, 2 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন কিন্তু হয়। এই যে এখানে কিন্তু সেই প্রশ্নটার অ্যান্সার রয়েছে। এবার চলো আমরা ডিটেলস বুঝি। দেখো 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা পর্যন্ত, তাহলে কি হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যে বায়ুচাপ বলয় দেখা যায় তাকে বলবো নিরক্ষীয় অঞ্চল। কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো এই ক্ষেত্রে কী হয়, এখানে যদি সূর্য থাকে তাহলে সূর্য কী করে, ডাইরেক্ট এখানে কিন্তু আলো দেয়, তাপ দেয়। এবার সূর্যরশ্মির লম্বভাবে বা ডাইরেক্ট পড়ার জন্য এখানকার বাতাসও কিন্তু অনেক বেশি গরম হয়ে যায়, যে কারণে এখানে কিন্তু একটা উষ্ণ বা গরম অঞ্চল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ প্রথম পয়েন্ট যদি আমরা বানিয়ে বলি তাহলে বলবো যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ কি হয়, অর্থাৎ সূর্য লম্বভাবে কি হয়, আলো দেয়। সূর্য লম্বভাবে আলো দেওয়ার জন্য এখানকার বায়ুমণ্ডল যথেষ্ট উষ্ণ হয়, ঠিক আছে, যে কারণে এখানকার বাতাসও কিন্তু সারা বছরই উষ্ণ বা গরম প্রকৃতির হয়। দ্বিতীয়ত এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলভাগ রয়েছে, অর্থাৎ সাগর মহাসাগর প্রচুর পরিমাণে এখানে রয়েছে। এইগুলো থাকার জন্য সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই না? ওই জলগুলো কী হয়, বাষ্পীভূত হয়, যে কারণে বাতাসও কিন্তু যথেষ্ট আর্দ্র হয়। এটা 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্টে তুমি বলতেই পারো যে এখানে বৃষ্টিপাতও তুলনামূলক বেশি হয়। 4 নম্বর পয়েন্ট তুমি বানিয়ে বলতে পারো যে পৃথিবীর আবর্তন গতি হওয়ার জন্য বা পৃথিবীর আবর্তনের জন্য কি হয়, এখানকার উষ্ণ বাতাসগুলো কিন্তু ছিটকে যায়। এটাও কিন্তু একটা পয়েন্ট আমরা বলেছি। কোন দিকেও ছিটকে যেতে পারে, উত্তর বা দক্ষিণ দিকে কিন্তু ছিটকে যায়। বুঝতে পারছো তো? এই ফলে কিন্তু এখানের বায়ুর পরিমাণও কিন্তু যথেষ্ট পরিমাণে কম হয়। তাহলে প্রথম পয়েন্ট বললাম যে লম্বভাবে কী হয়, সূর্যরশ্মি এখানে পড়ে, যে কারণে এখানকার বাতাসটা কী হয়, উষ্ণ প্রকৃতির হয়। দ্বিতীয়ত বলবো যে এখানে জলরাশি প্রচুর পরিমাণে রয়েছে, যে কারণে কী হচ্ছে, এখানকার বাতাসটা কী হবে, আর্দ্র প্রকৃতির হবে। আর 3 নম্বর বলবো যে এখানকার বাতাসগুলো কী হয়, উষ্ণ প্রকৃতির, এবং যে কারণে কী হচ্ছে, যে এখানে পৃথিবীর আবর্তনের জন্য অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন গতি রয়েছে তার জন্য কী হচ্ছে, এই বাতাসগুলো উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু ছিটকে যাচ্ছে। এবার চলো আমরা ডিটেলস এখানের পয়েন্টগুলো পড়ি। দেখো প্রথমতই দেওয়া আছে, দেখো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে থাকে এবং উপরের দিকে উঠতে থাকে। দেখো এইগুলোই কিন্তু এখানে আছে, যেটা আমরা বুঝলাম সেগুলো এখানে আছে। তো বুঝে পড়ো এবং বেশ থেকে বেস্ট রেজাল্ট করো। এর পরের পৃষ্ঠা বের করো। দেখো নিরক্ষীয় শান্ত বলয়। এখানে কি হয় জানো, এই যে নিরক্ষীয় শান্ত বলয় অর্থাৎ নিরক্ষীয় বলয় যেটা রয়েছে, এখানে কিন্তু বায়ুর যে বেগ সেটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের থেকে কিন্তু তুলনামূলকভাবে কম, ঠিক আছে। এই কারণে এখানে বাতাসের একটা শান্ত ভাব কিন্তু বিরাজ করে। অনেক সময় আগেকার দিনের যে জাহাজগুলো ছিল, দেখো আগেকার দিনের জাহাজগুলো কিন্তু পালতোলা জাহাজ বলতো। তখন কিন্তু ওই যে পেট্রোল ডিজেল সেভাবে কিন্তু চলতো না। তারা কি করতো, ওই দেখবে জাহাজের মধ্যে একটা বড় কাপড়ের মতো অংশ, যেটাকে আমরা বলছি পালতোলা জাহাজ, সেই বাতাসের উপর ডিপেন্ড করে কিন্তু তারা সামনের দিকে এগোতো। তো ওই জাহাজগুলো এখানে আসলে পারে, এখানে শান্ত ভাব অর্থাৎ বায়ুর প্রবাহ খুব কম থাকার জন্য কী হতো বলো তো, জাহাজগুলো প্রায় থেমেই যেত, যে কারণে এটাকে কিন্তু শান্ত বলা হয়। দেখো এখানে নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেছিলেন ডোল ড্রামস, অর্থাৎ তারা ডোল ড্রামসের মধ্যে চলে এসছে, যেখানে বায়ুর
গতিবেগ খুব কম, যে কারণে নৌকার গতিও কিন্তু অনেকটা কম হয়। তো নিরক্ষীয় শান্ত বলয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্টার করে রেখে দাও, খুব আসে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, এরপরে আসবো কর্কটীয় অঞ্চল। কী জিনিস দেখো, 0 থেকে আমরা 5 ডিগ্রি পর্যন্ত যেটা বললাম অক্ষরেখা, সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ওকে, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয় গেল। এরপরে দেখো দুদিকে, অর্থাৎ উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে, পৃথিবীর উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে সাধারণত 25 থেকে 35 ডিগ্রির মধ্যে কী হয়, এক রকমের চাপ বলয় বিরাজ করে। এবার উত্তরের দিকে যেটা বলবো সেটা হচ্ছে কর্কটীয় চাপ বলয়, আর দক্ষিণের অর্থাৎ পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে যেটা হবে সেটা হচ্ছে মকরীয় চাপ বলয়। অর্থাৎ 0 আমরা কি বলবো, 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর আরেকটা কী বলবো বলতো, 25 থেকে 35 পর্যন্ত যেটা রয়েছে সেটা কিন্তু আমরা বলবো একটা কর্কটীয় চাপ বলয়, একটা বলবো মকরীয় চাপ বলয়। ওকে, আমরা কিন্তু এটা জানলাম। এটা কিন্তু টিকা আকারে অনেক সময় প্রশ্ন আসে, আমি কিন্তু তোমাকে ডিটেলস বুঝিয়ে দিলাম, অবশ্যই ভালো করে লেখার চেষ্টা করবে। দেখো এই অঞ্চলে মেনলি কী হয় জানো, আগেকার দিনে যে সমস্ত পালতোলা জাহাজগুলো এই এলাকার মধ্যে দিয়ে যেত, তখন কী হতো, তাদের বাতাসের গতিবেগ একদম ধিমি বা না থাকার মতো, যে কারণে এদের জাহাজগুলো কিন্তু এখানে প্রায় থেমেই যেত। এবার জাহাজগুলো তো কী করতো, বিভিন্ন মালপত্র, তাই না, বিভিন্ন পণ্য, বিভিন্ন জীবজন্তু নিয়ে এক দেশ থেকে অন্য দেশে কী করতো, তারা পাড়ি দিত। যে কারণে দেখো এখানে বাতাসের গতিবেগ কম থাকার জন্য এদের জাহাজটা থেমে যেত, অর্থাৎ খুব ধীর গতিতে চলতো। এবার তাদের জাহাজে কিন্তু খাবার, জল এগুলো কিন্তু একটা লিমিট থাকে, তাই না। এবার দীর্ঘদিন ধরে যদি এখান থেকে চলতে হয় তাহলে কিন্তু তাদের খাবারের সংকট হবে, জলের সংকট হবে, প্লাস জাহাজটা ভারী, যে কোনো স্পিডে যেতে পারছে না। এইবার দেখো এই ভারী জাহাজটা স্পিডে যেতে পারছে না, দীর্ঘদিন থাকতে হচ্ছে। এই সমস্যা মেটানোর জন্য তারা কি করতো, বিভিন্ন যে জাহাজের মধ্যে যে পণ্যগুলো রয়েছে সেগুলো ফেলে দিত। বিশেষ করে তখনকার দিনে কী করতো, দেখো জাহাজে ঘোড়া বিভিন্ন দেশে কিন্তু নিয়ে যেত, বিভিন্ন দেশে ঘোড়ার দাম বিভিন্ন রকম হতো। সেই জীবন্ত ঘোড়া যাকে আমরা বলি কি অশ্ব, জানো তো ঘোড়ার অপর নাম কী হয়, অশ্ব হয়, সেই ঘোড়াগুলোকে কী করতো, ফেলে দিত সমুদ্রের মধ্যে। তো যে কারণে এই অঞ্চলটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। কেন ফেলে দিত, জাহাজের ভার যেটা আছে সেই ভারীটা কমানোর জন্য, এবং ঘোড়াকে তো জল দিতে হবে, খাবার দিতে হবে, সেই জল এবং খাবার বাঁচানোর জন্য। ওকে, যে কারণে এই অঞ্চলটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। আমরা কিন্তু ডিটেলস জানলাম, এই যে এখানে কিন্তু সেটা রয়েছে। আর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার করে রেখে দাও। এবার দেখো পরবর্তীকালে দেখো এখানে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল রয়েছে, আর রয়েছে দেখো সমুদ্রবৃত্তীয় অঞ্চল। এটা কি বলতো, এটা হচ্ছে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যে চাপ বলয় আমরা লক্ষ্য করব দুই মেরুতে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে, সেগুলো কিন্তু আমরা বলবো মেরুবৃত্তীয় প্রদেশীয় অঞ্চল। আমরা কিন্তু এটাও ডিটেলস জানলাম। দেখো এখানে রয়েছে 32 অর্থাৎ 32 পেজ বের করবে। দেখো উপরের দিকে আছে চাপ বলয় দুটি উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত, সে ব্যাপারে আছে কিছু লাইন, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, স্টার করে রাখো, খুব ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে দেখো মেরু অঞ্চলে যে দেখো আছে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত যে চাপ বলয়টা লক্ষ্য করা যায়, অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে তার মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে আর একটা বিষয়, এই যে এই লাইনগুলো এক্সট্রা লাইন, এগুলো জানতে হবে, স্টার করে রাখো, স্টার না এমনি পড়ে রাখো জানার জন্য। এবার পেজ নাম্বার বের করবে 33 অর্থাৎ 33 পেজ বের করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, স্টার করে রেখে দাও। দেখো আমাদের পৃথিবী কি হয়, লাট্টুর মতো বন 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 করে ঘুরছে, অর্থাৎ পৃথিবীর একটা আবর্তন গতি বা ঘূর্ণন গতি রয়েছে, তাই না। এই ঘূর্ণন গতির জন্য ভূপৃষ্ঠের মধ্যে কী হয়, দেখো পৃথিবীতে সবথেকে হালকা জিনিস কিন্তু আমরা বলবো বাতাস। এই বাতাসগুলো কিন্তু হালকা ছিটকে যায়, তাই না। এই বাতাসগুলো ছিটকে যে যাচ্ছে, এটাই কিন্তু ফেরেলের সূত্রের মধ্যে আমরা পড়বো, অর্থাৎ ফেরেলের সূত্র বলবো। এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন রয়েছে, একটা কোরিওলিস বল কাকে বলে, আর একটা হচ্ছে ফেরেলের সূত্র। তো দুটোই স্টার করে রাখো, স্টার কোডিংয়ের মধ্যে কিন্তু পড়ছে এগুলো। ওকে, 34 34 পেজ বের করবে। 34 পেজে দেখো উপরের দিকে আছে নিয়ত বায়ু, আবার তার উপরে দেখো 22 ভ্যালের সূত্র রয়েছে, 22 ভ্যালের সূত্রটা অবশ্যই ভালো করে পড়ে রেখো। এবার নিচের দিকে দেখো নিয়ত বায়ু রয়েছে 3 রকমের হয়, আয়ন বায়ু, পশ্চিম বায়ু এবং মেরু বায়ু। তো এইটাগুলো পড়বে, এরকম অনেক সময় প্রশ্ন হয়, নিয়ত বায়ু কয় প্রকার এবং কী কী, প্রত্যেক প্রকার সম্পর্কে ডিটেলস জানতে চায়, তো এগুলো পড়বে। দেখো আয়ন বায়ুর পরিচয়, স্টার করে রাখো, যেগুলো লাইন স্টার করা আছে দাগানো আছে করে নাও। নেক্সট পেজে আসো, দেখো 35 পেজে ক্রান্তীয় অঞ্চল মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন, এটা পড়বে। আর বাণিজ্য বায়ু কাকে বলা হচ্ছে, দেখো উপরের দিকে পাবে, স্টার করো। আর এই চ্যাপ্টারগুলোর ডিটেলস কিন্তু তোমাদের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া রয়েছে, তার মধ্যে আলোচনা করা আছে, অবশ্যই খেয়াল করবে। তারপরে দেখো ITCZ যেটা আছে তার পুরো নাম কি, এটা পড়বে। আর পশ্চিমা বায়ু সংক্রান্ত অনেক সময় টিকা আসে, এখানে পেয়ে যাবে, স্টার কোডিং করে রাখলাম, অবশ্যই এগুলো পড়বে। আর বেটার থেকে বেটার রেজাল্ট তোমার পড়তে হবে। বইয়ের কোন প্রশ্নগুলো আসে একবার দেখে নাও। দেখো 36 পেজ আছে 36 পেজের, এই যে দেখো এখানে কিছু প্রশ্ন পাবে,
পরীক্ষায় খুব আসে। গর্জনশীল চল্লিশা কাকে বলা হয়, ক্রোধমত্ত 50 কাকে বলা হয়, তীক্ষ্ণ চিৎকারকারী 60 কাকে বলা হয়, এখানে পাবে, অবশ্যই পড়বে। আর নিচের দিকে দেখো মেরুবায়ুর সংজ্ঞা, মেরুবায়ু সম্পর্কে ডিটেলস রয়েছে। আর এই ছবিটা অনেক স্কুলে কিন্তু করে, অনেক স্কুলে কিন্তু এই ছবিটা দেয়, অবশ্যই পড়বে। কি বলতো ছবিটা, আমাদের দেখো যে বিভিন্ন বায়ুচাপ বলয় রয়েছে, সেই বায়ুচাপ বলয় সংক্রান্ত পৃথিবীর যে ছবিটা, সেই ছবিটা এখানে কিন্তু ডিফাইন করে দিতে হবে। দেখো এই যে তীর চিহ্ন মানে বায়ুটা উপরের দিকে না উঠছে, আবার দেখো তীর চিহ্ন এদিকে নামা মানে বায়ুটা নিচের দিকে নামছে, অর্থাৎ এই এলাকাতে যাচ্ছে। এই ছবিটা ভালো করে প্রিপারেশন করে রেখো, পরীক্ষায় কিন্তু দেয় অনেক সময়। 38 পেজ 38 পেজ বের করো, এই লাইনগুলো তোমাদের পড়তে হবে। আমি স্টার করে রাখলাম, আন্ডারলাইন করে রাখলাম, আন্ডারলাইন করে রাখো। ওকে, এরপর চলে আসছে পৃষ্ঠা নাম্বার 39, 39 পেজ বের করবে। 39 পেজে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে। সমুদ্র বায়ু, তারপরে দেখো আছে সাময়িক বায়ু, বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন বা রাতের একটি নির্দিষ্ট সময় যে বায়ু প্রবাহিত হচ্ছে সেটাই কিন্তু সাময়িক বায়ুর মধ্যে পড়ছে। আর সমুদ্র এলাকাবর্তী যে সাধারণত কি হয়, বিকেল বা সন্ধ্যার দিকে একরকম বায়ু প্রবাহ হয়, তাকে সমুদ্র বায়ু বলে। এটাও স্টার করে রাখো, পরীক্ষায় কিন্তু আসে। দেখো স্টার করা আছে, স্টার কোডিং করো। নেক্সট, আর ছবিগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। স্থলবায়ু কাকে বলে, দেখো স্থলবায়ুর মধ্যে দিয়ে যে বাতাসটা যাচ্ছে, অর্থাৎ স্থলভাগের মধ্যে দিয়ে স্থলবায়ু কাকে বলে সেটা সংজ্ঞা। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন পাবে। এই যে এই প্রশ্নটা দেখো খুব আসে কিন্তু, সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে। এই দেখো এই যে এই প্রশ্নটা, এই যে এখানে স্টার কোডিং করে রাখলাম। আর নিচে দেখো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু সম্পর্কে অনেক সময় টিকা আসে, এখান থেকে এই পর্যন্ত ভালো করে পড়ে রাখবে, স্টার করে রাখো। পরের পেজে দেখো শীতকালীন মৌসুমী বায়ু, স্টার করো, স্টার করা আছে। অ্যানাবেটিক বায়ু, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু, স্টার করো, এবং সঙ্গে এই ছবিটাও কিন্তু করে দিয়ে আসবে। ওকে, তারপরে দেখো স্থানীয় বায়ু কাকে বলে। এই যে স্থানীয় বায়ু, বিভিন্ন রকম স্থানীয় বায়ুর নাম রয়েছে। এই দেখো এই যেগুলো অনেক সময় প্রশ্ন হয় কীরকম, রোকীয় পার্বত্য অঞ্চলে কোন স্থানীয় বায়ু দেখা যায়, আমরা বলবো চিনুক। হ্যাঁ, তারপর যেরকম আরও আছে, দেখো সাহারা মরুভূমিতে একটা স্থানীয় বায়ু দেখা যায়, তাকে নাম কি, দেখো তার নাম হচ্ছে সিরোক্ষ, স্টার করো। নেক্সট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘূর্ণবাত। ঘূর্ণবাত কাকে বলা হয়, আকস্মিক বায়ু কাকে বলা হয়, দেখো এখানে স্টার করা আছে। এই যে ঘূর্ণবাত কাকে বলা হয়, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলা হয়, অনেক সময় এই প্রশ্ন হয়, স্টার করো। দেখো এই যে প্রতিভা ঘূর্ণবাত কাকে বলা হয়, স্টার করো এগুলো। চ্যাপ্টার 5 মেঘ বৃষ্টি, দেখো অনেক সময় দেয় যে সিরাস কোন ধরনের মেঘ, বা অনেক সময় প্রশ্ন তুলে দেয় সাদা রঙের স্বচ্ছ দেখতে মেঘটির নাম কি, বা পালকের মতো মেঘটির নাম কি, তখন আমাদের বলতে হবে সিরাস। ওকে, আমার অনেক সময় প্রশ্ন আসে যে সিরোস্ট্যাটাস কোন ধরনের মেঘ, শর্ট প্রশ্ন, এটা পড়ে রাখবে। তারপর দেখো সিরোকুলুমনিম্বাস, এই যেটাকে ম্যাকারেল আকাশ বলা হয়, অনেক সময় প্রশ্ন আসে ম্যাকারেল আকাশ কোন মেঘকে বলা হয়, অথবা কোন মেঘের জন্য ম্যাকারেল আকাশ তৈরি হয়, এটা হচ্ছে সিরোকুমুলাস। তারপর দেখো আল্ট্রা স্ট্যাটাস, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে। ওকে, আচ্ছা বাম্পলিক আউট কাকে বলা হয়, খুব আসে কিন্তু, বাম্পলিক আউট কোন মেঘের অপর নাম, এই দেখো এটা আছে কিন্তু। ওকে, পড়বে। পরের পেজ দেখো এখানে আরেকটা প্রশ্ন পাবে, দেখো আছে নিমোস্ট্যাটাস কোন ধরনের মেঘ, বা অনেক সময় প্রশ্ন এভাবে দিতে পারে ঘন পুরু ধূসর থেকে কালো রঙের দেখতে মেঘ, যেটা যে কারণে আবহাওয়া খারাপ হয়, তার নাম কি, আমাদের বলতে হবে নিমোস্ট্যাটাস। বা অনেক সময় বলতে পারে নিমোস্ট্যাটাস মেঘ কোন প্রকৃতির হয়, এই সম্পর্কে লেখো, তখন কিন্তু আমাদের এটা লিখতে হবে। ওকে, নিচের দিকে দেখো হচ্ছে থান্ডার ক্লাউড, তাই না, এটাকে বজ্র মেঘ বলা হয়, থান্ডার। ওকে, কিউলোমোনিম্বাস, এই মেঘটাকে থান্ডার ক্লাউডও বলা হয়। ওকে, স্টার্ট করলে চলে আসছে নেক্সট পেজে। আচ্ছা, এক নজরে মেঘেদের পুরো পরিবার, এটা দেখো ডিটেলসটা দেখে নাও, আমাদের জানতে হবে কেমন কেমন দেখতে। এই ছবিটা আমি এই কারণে স্টার করলাম, এই দেখো ছবি দেখলেই কিন্তু আমরা অনেকটা বানিয়ে লিখতে পারবো যে এই দেখতে এরকম, এরকম দেখতে এরকম, তাদের উচ্চতা। চলে আসছে নেক্সট পেজে, মেঘের সৃষ্টি, শিশিরাঙ্ক কাকে বলে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাষ্পীভবন কাকে বলে, তারপরে দেখো সম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক এবং ঘনীভবন, প্রত্যেকটা সংজ্ঞায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মতো পড়ছে। এবার চলে আসছি পরের পেজে, দেখো পৃষ্ঠা নাম্বার তুমি পাবে এটা 46 অর্থাৎ 46-এ। অধক্ষেপণ কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর খুব আসে। অধক্ষেপণ কাকে বলে, এখানে তার সংজ্ঞাটা পেয়ে যাবে, অধক্ষেপণ। তারপর দেখো পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লিখো, অনেক সময় বড় প্রশ্ন কিন্তু দেয়, তখন কিন্তু এই ছবিটা দিবে, ছবি দিয়ে এই টোটালটা কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে। হ্যাঁ, চলে আসছি নেক্সট, এই পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট 47 পেজের এই প্রশ্নটা, বড় প্রশ্ন হিসাবে সব থেকে ইম্পর্টেন্ট 4 নাম্বার 5 নাম্বারের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সব থেকে বেশি স্টার লাগিয়ে রাখো। প্রশ্নটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লিখো, বা টিকা হতে পারে শৈলক্ষেপ বৃষ্টিপাত। ওকে, এটা কিন্তু ভালো করে পড়বে। এইটা রিলেটেড অনেকগুলো প্রশ্ন কিন্তু টুকরা টুকরি আকারেও হয়। অনুবাদ ঢাল কাকে বলে, বৃষ্টির ছায়াঞ্চল কাকে বলে, প্রতিবাদ ঢাল কাকে বলে। ওকে, ভালো করে পড়বে, কিন্তু ছবি সহ কিন্তু প্র্যাকটিস করে রাখবে। বড় প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্নটা করে।
আবার বলছি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লিখো, ভালো করে পড়ে রাখবে। আর এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, যেরকম কোথায় সব থেকে বেশি পৃথিবীর বৃষ্টিপাত হয়, যেরকম চেরাপুঞ্জি মৌসিনরামে শিলংয়ে, তার পরিমাণটা এখানে বলা আছে। চলে আসছি নেক্সট পেজে, পৃষ্ঠা নাম্বার 48 অর্থাৎ 48 বের করবে। 48 পেজের এই যে দেখো ঘূর্ণবৃষ্টি রয়েছে, তারপরে ঘূর্ণপাতের চোখ বা চোখ কাকে বলে, তারপরে দেখো বিভিন্ন রকম নাম দিতে পারে, আয়লা, তারপরে যে এখানে আছে যেরকম ফাইলিন, এই যেরকম 2009 সালের ঘূর্ণপাতের নাম কী ছিল, আমরা বলবো আয়লা, এরকম শর্ট প্রশ্ন করা হয়। আর মডেল কোশ্চেন সেটে এই প্রশ্নগুলো দেওয়াও আছে, ওখানে আমি আবার আলোচনা করব, চিন্তা নেই। তোমরা আপাতত এগুলো স্টার কোডিং করো আর মন দিয়ে পড়ো, তোমার কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে হবে। ওকে, আচ্ছা এই প্রশ্নগুলো পড়বে। আচ্ছা এরপর চলে আসো, পৃষ্ঠা নাম্বার বের করবে 49, 49 পেজ। একদম উপরে থেকে দেখো স্লিট কাকে বলে, গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলে, শিলাবৃষ্টি কাকে বলে, স্নোফল, এগুলো পড়বে। আর নিচের দিকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, আমরা বলবো রেনকস। আর সমবর্ষণ রেখা কাকে বলে, এটা ইম্পর্টেন্ট, দেখো অনেকগুলো স্টার বসালাম, স্টার কোডিংয়ে অবশ্যই পড়ে রাখবে। পেজ নাম্বার 78 অর্থাৎ 78 পেজ বের করবে। দেখো চ্যাপ্টার নাম্বার 9 উত্তর আমেরিকা। তোমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সংক্রান্ত ডিটেলস একটি ভিডিও রয়েছে, খুব ভালো লাগবে, দেখবি মজাদার একটা ভিডিও, আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবে, ডিটেলস ওখানে আলোচনা করা আছে। আমি শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আপডেট করেছি সেগুলোই দেবো এখানে। ওকে, চলো দেখে নিচ্ছি। আর ডিটেলস বোঝার জন্য অবশ্যই ভিডিওটা দেখো, দেখবে ভিডিওটা দেখার পরে কিন্তু তুমি এমনি বানিয়ে বানিয়ে লিখতে পারবে। ওকে, উত্তর আমেরিকা সংক্রান্ত দেখো এখানকার কিছু প্রশ্ন হয়। পৃথিবীর বিখ্যাত গিরিখাত যেটা গ্র্যান্ড ক্যানিয়ন, অনেক সময় প্রশ্ন হয় গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত, তারপর আসতে পারে যে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত, এগুলো কিন্তু সব উত্তর আমেরিকা অবস্থিত, তাই না? তারপর যেরকম আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি, আমরা বলবো গ্রিনল্যান্ড। তারপর দেখো ব্যস্ততম বিমানবন্দরের নাম কি, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে আমার সেটে কিন্তু এটা আলোচনা করা আছে, আমি ভূগোল সেট দিয়েছি, তাই না, প্রশ্নের মডেল কোশ্চেনের সেট, তো এটা ভালো করে পড়বে। যেটা হচ্ছে আটলান্টা বলে। তারপরে পৃথিবীর সুপুরীয় জল যেটা রয়েছে, মিষ্টি জলের হ্রদ, সেটা হচ্ছে সুপুরীয় হ্রদ এটা। আর এখানে দেখো এখানে কিছু তথ্যভাবে স্টার কোডিং করে রাখো, এই যে এখানে স্টার কোডিং করো। আর ডিটেলস যেগুলো ব্যাখ্যা কিন্তু করে দেওয়া আছে, অবশ্যই খেয়াল করবে। 79 অর্থাৎ 79 পেজ বের করবে, এখানকার এই লাইনগুলো ইম্পর্টেন্ট, খুব ফানি ল্যাঙ্গুয়েজে আর খুব মজার ছলে কিন্তু আমি চ্যাপ্টারটা পড়িয়েছি, আমি লিঙ্ক নিচে দিয়ে রাখবো, তুমি অবশ্যই দেখে নিও, দেখবে একদম সোজা লাগবে। এগুলো স্টার কোডিংয়ের মধ্যে পড়ছে, হ্যাঁ স্টার করে রাখো। নেক্সট চলে আসো পরের পেজে, পৃষ্ঠা নাম্বার 81 অর্থাৎ 81 পেজ বের করবে। 81 পেজের উপরের দিকে দেখো ভূপ্রকৃতি সংক্রান্ত তথ্য দিয়েছে, তার মধ্যে এই লাইনগুলো, যেরকম কার্ডেলেরা শব্দের অর্থ কী, খুব ইম্পর্টেন্ট। মৃত্যু উপত্যকা সম্পর্কে টিকা অনেক সময় আসে, পড়ে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। আর এই যে এই লাইনগুলো যেগুলো দাগানো আছে, আন্ডারলাইন করা আছে, সব পড়ে রাখবে পরীক্ষার জন্য। নেক্সট, আর তোমার কিন্তু বেটার থেকে বেটার রেজাল্ট করতে হবে। আমি টপার লেভেলের স্টুডেন্ট তৈরি করি সবসময়, আমার কাছে অঢেল স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু একদম পেছনের দিকে হয়, তারা আমার কথা এবং আমার সাজেশন, আমার পড়ানো, এগুলো দেখেই কিন্তু অনেক অনেক বেটার রেজাল্ট করে। ওকে, 83 পেজ 83 বের করো। দেখো এই প্রশ্নগুলো পঞ্চরথ সংক্রান্ত তথ্য রয়েছে, পঞ্চরথের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, পঞ্চরথগুলির নাম এবং সেই এলাকা সম্পর্কে অনেক সময় দেওয়া হয়। আর এই যে টুকরা টুকরি পার্ট অনেক সময় পরীক্ষা দেয়, এগুলো পড়বে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পঞ্চরথের 5টি হ্রদের নাম। এবার নিচের দিকে দেখো লরেন্সীয় মালভূমি রয়েছে, পড়বা, এটা স্টারও করে রেখে দাও, খুব আসে পরীক্ষায়। ওকে, এগুলো সব আন্ডারলাইন করে রাখো। 84 এখানকার দেখো সবই আন্ডারলাইন করলাম, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই যে মিসিসিপি মিসৌরি, এটার উত্তর আমেরিকার দীর্ঘতম নদী, এটা কিন্তু খুব দেয় পরীক্ষায়। এবার চলে আসো নিচের দিকে গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে অনেক সময় টিকা কিন্তু দেয়। ওকে, আমি বলছি আবার যে রোল নাম্বার আগাবে, তুমি আমার টোটালটা ফলো করো, রোল নাম্বার আগাবে। আর আমার কাছে কিন্তু এরকম অনেকবার হয়েছে যে রোল নাম্বার 30, 40, 50 পড়তে এসছে, তারা কিন্তু ফার্স্ট হয়ে বেরিয়ে গেছে। জাস্ট এটাকে ফলো করো। ওকে, আমার ডিটেলস ভিডিওগুলো দেখো, আমি অনেক মজাদার ছলে কিন্তু পড়িয়েছি। তুমি টোটাল ক্লাসটা করার পরে আমার মনে হয় না তোমার পড়তে হবে, এমনি তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবে। বাস যারা ইউনিক লিখবে, যারা সবার থেকে ডিফারেন্স আলাদা লিখবে, তারাই কিন্তু স্কুলে টপার হবে। ওকে, দেখো এখানে গ্র্যান্ড ক্যানিয়ন পড়বে, তারপরে এই যে মিসিসিপি নদী সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে। তো বইয়ের কোন কোন অংশ আসে পরীক্ষায় সেটা কিন্তু আমরা দুর্ধর্ষ লেভেলের অ্যানালিসিস করে পরীক্ষা দিতে যাবো, তাই না? 85 পেজ বের করো। এখানকার এই যে দেখো এই প্রশ্নটা কীভাবে দেয়, যে উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি সম্পর্কে যা জানো লিখো। 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন কিন্তু অনেক সময় করা হয়। তো এখানের কারণটা কি দেখো, অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ এবং পর্বতের অবস্থান। তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখবে, লেখার পরে এখান থেকে কিছু লাইন তুলে দেবে, এটা লেখার পরে কিছু লাইন তুলে দেবে, এখানে লেখার পরে কিছুটা লাইন তুলে দেবে, এইভাবে না, এরকম ধরো প্রথম পয়েন্ট দিলে অক্ষাংশগত অবস্থান, সমুদ্র অবস্রোত, তারপরে বায়ুপ্রবাহ, পর্বতের অবস্থান। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু বড় প্রশ্ন আকারে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো একটা ছক রয়েছে, এই ছকের সবই কিন্তু আসবে তা না,
ছক সম্পর্কে তুমি ডিটেলস জানো, আমি ডিটেলস বুঝাবো, কিন্তু তুমি এখানে মেন যে পার্টগুলো রয়েছে আন্ডারলাইন করা এইগুলো একটু দেখে রেখো। ওকে, ঠিক আছে, একটু জানার দরকার রয়েছে, আমাদের জ্ঞানও দরকার, তাই না? পৃষ্ঠা নাম্বার 87 বের করো। দেখো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? ডাকোটা রুটির ঝুড়ি বলা হয় কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে কী হয়, দেখো এখানে প্রচুর পরিমাণে গম ভুট্টা এগুলো উৎপাদিত হয়, কারণ এখানকার জলবায়ু ভালো, তারপর সমতল ভূমি, তৃণভূমি রয়েছে, বিস্তীর্ণ এলাকা, যে কারণে এত পরিমাণে গম উৎপাদিত হয় যে অঞ্চলকে আমরা রুটির ঝুড়ি বলি। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় পেরি তৃণভূমি সম্পর্কে লিখতে দেয়। পেরি তৃণভূমি লিখতে দিলে পারে আমাদের ডিটেলস কিন্তু লিখতে হবে। আর পেরি তৃণভূমির মধ্যে কিন্তু এই ডাকোটাটাও পড়ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট বইয়ের কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো জানতে হবে এবং পড়তে হবে। 88 পেজ বের করো, 88 পেজ বের করো। একদম উপরের দিকে দেখো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল রয়েছে, এখানে সুপিরিয়র হ্রদ সম্পর্কে বলেছে, সেন্ট লরেন্স সম্পর্কে বলেছে, অবশ্যই পড়বে। আর আরেকটা প্রশ্ন, এই যে হ্রদ সৃষ্টি হওয়ার কারণ, এগুলো একটু জেনে রাখবে। তো দেখো এখানকার অনেক সময় প্রশ্ন হয়, যারা একটু কঠিন টাইপের প্রশ্ন করেন যে সমস্ত স্যারেরা, তারা কিন্তু এই প্রশ্নটা খুব করেন যে উত্তর আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। ওকে, তো ভালো করে পড়ে রাখবা এই টপিকটা। আর নিচের দিকে দেখো আকরিক লোহা, এই যে মেসাবি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি, এটা অনেক সময় প্রশ্ন হয় যে বৃহত্তম লোহার খনির নাম কি, আমরা বলবো মেসাবি। ওকে, আর এইগুলো পড়বে, কেন পড়বা না? দেখো ডিটেলস জানবো, আর ইম্পর্টেন্টগুলো তো আমরা জেনেই গেলাম, সবই পড়বো এবং ইম্পর্টেন্টগুলো সব থেকে বেশি করে পড়বো। এবার 89 পেজ বের করো। 89 পেজের এই যে দেখো শিল্পোন্নতির কারণ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর আমেরিকার শিল্পোন্নতির কারণ সম্পর্কে যা জানো লিখো। এই যে দেখো ডিটেলস পয়েন্টগুলো দেওয়া আছে, পর্যাপ্ত মূলধনের সহায়তা, এবং এই সংক্রান্ত আমার মডেল কোশ্চেন সেটে আমি এই প্রশ্নটা নিয়ে আমি এটা ডিটেলস সুন্দর করে ভাষাতেই লিখে রাখবো না, যেন তোমার একবার দুবার দেখলেই যেন হয়ে যায়। ওকে, এরপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের ভান্ডার। কেন? এখান থেকে অনেক শর্ট প্রশ্ন করা হয়। কীরকম? যেরকম একটা বলা যেতে পারে যে পৃথিবীর কষাইখানা কাকে বলে, আমরা বলবো শিকাগোকে। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি, উত্তর বলবো বাফেলো। পৃথিবীর রাবারের রাজধানী কাকে বলা হয়, বলবো অ্যাক্রন। বুঝতে পারলে? এই ধরনের প্রশ্ন কিন্তু হয়, দেখো যেখানে স্টার করা রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করবে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়, কেন করবা না? পৃষ্ঠা নাম্বার বের করো, দেখো 90 অর্থাৎ 90 পেজ বের করো। 90 পেজের এখানে কৃষি উন্নতির কারণ কি, এটা ভালো করে পড়বে। ওকে, আচ্ছা, এই যে দেখো আরও কিছু ডিটেলস আছে এখানে স্টার করে দেওয়া আছে, পড়বে। পরের পেজে চলে আসো, পৃষ্ঠা নাম্বার 91 অর্থাৎ 91 পেজ বের করবে। 91 পেজের এখানে দেখো শক্ত পাথর তরঙ্গিত প্রাচীন রয়েছে, ভূমি রয়েছে, এখানে আমরা জানতে হবে, ভূখণ্ড রয়েছে, এটা জানতে হবে। আর এখানে আরও কিছু তথ্য আছে, এগুলো জানবো, পড়বো, রিডিং পড়বো। কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট কোনটা? দেখো কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে একটু পড়ে নিও, আর নোটবই থাকলে নোটবই থেকে পড়ে নিতে পারো, বা এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। এরপরে দেখো স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু রয়েছে, এটা একটু পড়ে রাখবে। 92 পেজ অর্থাৎ 92 পেজ বের করবে। একদম উপরের দিকে দেখো কিছু তথ্য রয়েছে আমাদের এখানে। স্যাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। পরীক্ষার সময় প্রশ্ন আসে পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি, আমরা বলবো স্যাডবেরি। আবার অনেক সময় আসে টিমিনিস কি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি। ওকে, এগুলো পড়বে। আর শিল্প সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে, পরীক্ষায় খুব আসে যে কানাডীয় অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি সম্পর্কে যা জানো লিখো। এই যে প্রশ্নটা, হ্যাঁ, দুর্গম হওয়া সত্ত্বেও শিল্প এত উন্নত কেন, তখন তো এই পয়েন্টগুলো আমাদের লিখতে হবে, কারণ এখানে জলবিদ্যুৎ ভালো, কারিগরি প্রযুক্তি, তারপরে কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে, তারপরে দেখো এই যে লোমশ চামড়া রয়েছে। ওকে, এগুলো পড়বা ভালো করে, এগুলো কিন্তু প্রশ্ন আসে, বড় প্রশ্ন। চলে আসছে নেক্সট পেজ 93 পেজ বের করবে। 93 পেজের এই যে প্রশ্নগুলো দেখো ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কাস্ট, এবং এগুলো পড়বে অবশ্যই পড়বে। যেরকম এই যেটা উইনপেক, মন্টিল, ব্যাকিংহাম, কাগজ, এটা এই যে প্রশ্নটা দেখো শর্ট প্রশ্ন। কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কিসের জন্য? কাগজ এবং কাগজের মন্ড এবং নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য। বাস এটা পড়ে রেখো, আর বাকিগুলো অবশ্যই জ্ঞানের জন্য পড়ো, কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা। এবার নিচের দিকে দেখো কাষ্ঠ এবং কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কি, 5 নম্বরের প্রশ্ন অনেক সময় করা হয়। পরিবহনের সুবিধা, এই যে এখানে দেখা হচ্ছে সমিল, অনেক রকমের সমিল দেখা যায়, কারচেরাই কারখানা কেন দেখা যায়, তার কারণটা হচ্ছে এখানে ডিটেলস আছে। আর এই যে স্তম্ভ মেলানোটা, এটা অবশ্যই পড়বে। আর ফার শিল্প সম্পর্কে অনেক প্রশ্ন দেয়, 2 নম্বরের প্রশ্ন ফার শিল্প, কিন্তু এখানে দেয় কাষ্ঠ শিল্প উন্নতির কারণ কি, এই পয়েন্টগুলো কিন্তু তখন আমাদের লিখতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা, চ্যাপ্টার 10 দক্ষিণ আমেরিকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? আন্দিস। তারপর আসতে পারে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল। এই দেখো পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? অ্যামাজন। তারপর পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা। এগুলো কিন্তু পড়তে হবে। বা মায়া সভ্যতা কোথায় অবস্থিত? আমরা বলবো দক্ষিণ আমেরিকায়। এইগুলো। এরপরে আসছি মোস্ট ইম্পর্টেন্ট আরও কিছু প্রশ্ন দেখো। প্রধান নদী অ্যামাজন, উচ্চতম শৃঙ্গ আন্দিস পর্বতের অ্যাকানকাগুয়া, দেশের সংখ্যা 13, বিখ্যাত শহর, এই যেগুলো
এই যে প্রথম তিনটা যে আছে, প্রধান নদী, পর্বতশৃঙ্গ এবং দেশের সংখ্যা, এগুলো স্টার করো। চলো আসো নেক্সট, দেখো টিটিকাকা হ্রদ, এখানে ডিটেলস বলা আছে, পড়বে অবশ্যই। এবার চলে আসো পেজ নাম্বার 97, উপরের দিকে কিছু তত্ত্ব আছে, আটকামা মরুভূমি, একটু পড়বে। আর এখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি বলবো, নিচের দিকে দেখো একটা প্রশ্ন পাবে, এগুলো সবই পড়ো, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা সেটা হচ্ছে সেল বা অরণ্য সম্পর্কে যা জানো লিখো, বা শৈলী বা অরণ্যর অনেক সময় শর্ট প্রশ্ন দেয় এটা। ওকে, 99 অর্থাৎ আমরা বের করবো 99 পেজ। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়, দেখো এই যে এখানে স্টার করা আছে, এটা করো। আর লা প্লাটা নদী কি? 3টে নদীর মিশ্রণ, পারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে, একে লা প্লাটা নদী বলা হয়। অনেক সময় 2 নম্বরের প্রশ্ন হয়, এটা পড়ে রাখবে। 100 পেজ বের করবে। 100 পেজের উপরের দিকে একটা প্রশ্ন হয় যে দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো, বা অ্যামাজন পৃথিবীর বৃহত্তম নদী বলা হয় কেন, এই যে এখানে ডিটেলস বলা আছে। আর অ্যামাজন নদীর মোহনায় কোনো রকম বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নটা করা হয়। অ্যামাজন নদীর মোহনায় কোনো রকম বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটা ভালো করে পড়ে রাখবে, অনেক স্কুলে কিন্তু এটা করা হয়। নেক্সট দেখো জলবায়ু বৈচিত্র্যের কারণ কি, দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণটা কি, এটা স্টার করো। নেক্সট এখানে কিছু তথ্য পাবে, এগুলো দেখে রাখো, তার মধ্যে এইটা পড়ে রাখবে একটু, এই অঞ্চল গজলি অঞ্চল নামে পরিচিত, এই যে এটা। 104 পেজ বের করবে, এখানকার চা দোয়ার সম্পর্কে বলেছে এবং সেল বা চিরহরিত বৃক্ষের বনভূমি সম্পর্কে ডিটেলস বলা হচ্ছে এখানে, তো এগুলো পড়বে ভালো করে। ওকে, 105 পেজ বের করো। 105 পেজে দেখো পম্পেরো বলে একটা প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট, আসে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যা জানা লেখো দক্ষিণ আমেরিকার, এবং তার সঙ্গে সঙ্গে পম্পেরো, এই ডিটেলসটা কিন্তু তোমাদের লিখতে হবে তখন। 106 পেজ বের করবে, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 106 পেজের। দেখো আর্জেন্টিনা এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারী দেশে পরিণত হয়েছে। একে দেখো পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়, কারণ এখানে প্রচুর কিন্তু শস্য উৎপাদিত হয়। তারপর দেখো এস্টেন্সিয়া কি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পম্পাস অঞ্চলে পশুপালন উপযোগী, এখানকার পশু চারণ ভূমি, অর্থাৎ যেখানে পশুপালন করা হয় সেই এলাকাগুলোকে কিন্তু এস্টেন্সিয়া বলে। তারপর দেখো কর্ডোবা বলে একটা অঞ্চল রয়েছে, এটা পড়বে। তারপর দেখো আরও কিছু তথ্য রয়েছে, এই যে আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে রয়েছে, এই তথ্যগুলো। ওকে, আচ্ছা, তো আমাদের কিন্তু টোটাল স্টার কোডিং কমপ্লিট হলো। আর এই চ্যাপ্টারগুলো অর্থাৎ ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস অ্যানালাইসিস ভিডিও রয়েছে, অবশ্যই সেগুলো লক্ষ্য করো, খেয়াল করো, পড়ো। আর এর পরের সাবজেক্টগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, দেখে নিও। আর দাদার ক্লাসরুম নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট তোমার করার চাই, পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।